তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণ হচ্ছে কি না, কোনো গলিত বা উপযুক্ত দ্রাবকের দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকের মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ চালু করি, তখন কি হবে, তখন ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পরিবর্তনের ফলে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করবে, তাই তো? এটাইকেই আমরা বলেছিলাম কি তড়িৎ বিশ্লেষণ। এবং এই তড়িৎ বিশ্লেষণ পরীক্ষা যে পাত্রে নিয়ে করা হবে সেই পাত্রটাকে আমরা কি বলেছিলাম? ভোল্টামিটার। তাহলে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে কোনো উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে বা গলিত অবস্থায়, কঠিন নিলে হবে না কিন্তু, হয় তাকে নিয়ে আমরা কোনো একটা দ্রবণ তৈরি করব বা সেটাকে আমরা গলিত গলিত করব। সুবিধা আমাদের কোনো দ্রবণ তৈরি করে নেওয়া, উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে নেওয়া, করে নিয়ে তার মধ্যে দিয়ে যখনই আমরা কারেন্ট পাবো, হ্যাঁ কারেন্ট, কোন কারেন্ট পাঠাবো? ডিসি প্রবাহ পাঠাবো। যখনই পাঠাবো সেটা কি হবে, সেটা নতুন ধর্মবিশিষ্ট কোনো একটা পদার্থ উৎপন্ন করবে। আমরা যে জিনিসটা নিয়েছিলাম সেটা থেকে অন্য একটা ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করবে, এই ঘটনাটাকে আমরা বলেছিলাম কি তড়িৎ বিশ্লেষণ। তো আমরা প্রথমে যে তড়িৎ বিশ্লেষণ করব সেটা কি করব না, সেটা হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করব। প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে NaCl এর তড়িৎ বিশ্লেষণ আমরা দেখব। তড়িৎদ্বার আমরা বলেছিলাম ব্যাটারি দিয়ে কারেন্ট পাঠানো, দ্রাবকের মধ্যে কারেন্ট পাঠানো যেটা দিয়ে করা হয় সেটাকে তড়িৎদ্বার বলে থাকি, তাই তো? এখন এই তড়িৎদ্বার কয় প্রকার? দুই প্রকার, ক্যাথোড আর অ্যানোড। ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যে যুক্ত থাকে তাকে কি বলা হয়? অ্যানোড। আর ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যে তড়িৎদ্বার যুক্ত থাকে তাকে বলা হয় কি? ক্যাথোড। মনে রাখবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এবারে দেখো আমরা ধরো NaCl কে কি করব না, একটা উপযুক্ত দ্রবণ তৈরি করব। কিছু করার না, NaCl কে জল দিলেই সেটা গুলে যাবে, ঠিক আছে? তাহলে আমরা যে ভোল্টামিটার নেবো সেই ভোল্টামিটারে আমরা কি নিয়েছি? সেই ভোল্টামিটারে নিয়েছি আমরা NaCl এর একটা জলীয় দ্রবণ নিয়েছি। NaCl এর জলীয়, আমি জাস্ট জিনিসটা সংক্ষেপে লিখে দিচ্ছি। দেখো এখানে কিরম প্রশ্ন হবে দেখবে, বলবে যে অন্য কোনো প্রশ্নের ক্ষেত্রে আমি NaCl ধরেই বলেছি, ধরো NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়, তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করা হয়, বা ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া লেখো, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়া, এই দুটো জিনিস আমাকে ভালো করে জানতে হবে। তাহলে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নিয়েছি না, এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আছে তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নিয়েছি না, NaCl এর জলীয় দ্রবণ নিয়েছি। এখন যখনই আমরা NaCl এর জলীয় দ্রবণ নিয়েছি, তার মানে দেখো NaCl দুটো ভাগে ভাগ হবে, মানে NaCl তো জলীয় দ্রবণে দুটো ভাগ আয়নে ভাগ করে দেবে। কি হবে দেখো, NaCl সে ভাগ হয়ে তৈরি হবে Na প্লাস প্লাস Cl মাইনাস, এই দুটো আয়ন দিল। তার মানে এই দ্রবণে এখন কারা আছে? Na প্লাস আছে, Cl মাইনাস আছে। এবারে আমরা এখানে দুখানা তড়িৎদ্বার ব্যবহার করব। কি তড়িৎদ্বার? প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করছি। ধরো এই একটা তড়িৎদ্বার আর এই একটা তড়িৎদ্বার, এবং এদেরকে আমি একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম। দেখো এটা ব্যাটারির পজিটিভ, আর ছোটটা কি ব্যাটারির নেগেটিভ, যেটা আমরা পড়েছিলাম যে একটা ব্যাটারির বড় দাড়িটাকে পজিটিভ বলা হয় আর ছোট দাড়িটাকে নেগেটিভ বলা হয়। তো ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে কে যুক্ত থাকবে? অ্যানোড। আর ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে কে? ক্যাথোড। তার মানে দেখো এই তড়িৎদ্বারটার নাম হচ্ছে আমাদের ক্যাথোড, আর এই তড়িৎদ্বারটার নাম কি? এই তড়িৎদ্বারের নাম হচ্ছে আমাদের অ্যানোড। এবার দেখো যখনই আমরা এরকম ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম, এ তো পজিটিভ, তাহলে বলো পজিটিভ তড়িৎদ্বারের দিকে কে আসবে? নেগেটিভ আয়নগুলো, অ্যানায়নগুলো আসবে। তার মানে ক্যাথোডের অ্যানোডের দিকে অ্যানায়নগুলো আসবে আর ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যাবে। তাহলে দেখো এই Cl মাইনাস এই অ্যানোডের কাছে এলো, এখন অ্যানোডের কাছে এসে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, কারণ এর কাছে ইলেকট্রন ঘাটতি আছে। এই জিনিসটাও ক্লিয়ার তো? দেখো কোনো পরমাণু যখন ক্যাটায়ন বা অ্যানায়ন কি করে তৈরি হয়, ধরো এ একটা পরমাণু, এ পজিটিভ তৈরি হলো, কেন তৈরি হলো? কারণ এ একটা ইলেকট্রন ত্যাগ করেছে, ইলেকট্রন ত্যাগ, তাই তো? নাকি ইলেকট্রন ত্যাগ করলে ক্যাটায়নে পরিণত হয় আর ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়নে পরিণত হয়, এটা আমাদের মনে রাখতে হবে। ইলেকট্রন ত্যাগ করলে ক্যাটায়নে আর ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়নে। কারণ কি? কারণ দেখো একটা পরমাণুতে, পুরো কনসেপ্ট বলে দিই, একটা পরমাণুতে ক্যাটায়ন আর অ্যানায়ন সমানভাবে থাকে। সাধারণ পরমাণু নিশ্চয়ই, তাই তো? কারণ কি? কারণ তাতে ক্যাটায়ন যতগুলো আছে অ্যানায়ন ততগুলো আছে, মানে পজিটিভ প্রোটন যতগুলো আছে ইলেকট্রন ততগুলো আছে। এখন কোনো কারণে ইলেকট্রন সে গ্রহণ করেছে, প্রোটনকে হাত দেওয়া যায় না, কারণ প্রোটন কেন্দ্রে থাকে আর ইলেকট্রন বাইরে থাকে। এই বাইরে যোগ হতে হবে, বাইরে থেকে বেরিয়ে যেতে পারে। তো কোনো কারণে ইলেকট্রন যোগ হয়েছে, তাহলে ইলেকট্রন যোগ হয়েছে মানে তার ইলেকট্রন সংখ্যা বাড়লো, প্রোটন সংখ্যা কমলো, তার মানে সে কিসে পরিণত হলো? অ্যানায়নে পরিণত হলো। তাহলে দেখো যখন নেগেটিভ চার্জে পরিণত হবে, যখন নেগেটিভ চার্জে পরিণত হবে সে কি করলো না, ইলেকট্রন গ্রহণ করলো। এবার দেখো শেষ কক্ষ থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে,
তাহলে ইলেকট্রন যখন বেরিয়ে গেল তখন তার প্রোটন তো বেশি হয়ে গেছে, তাহলে প্রোটন বেশি হলে পজিটিভ বেশি হয়েছে, তার মানে সে কিসে পরিণত হয়েছে? পজিটিভে পরিণত হয়েছে। তাহলে দেখো এই যে Na প্লাস, তাহলে এ তো ক্যাথোডের দিকে যাবে, তাহলে Na প্লাস, তাহলে আমরা ক্যাথোড বিক্রিয়া করছি, তাহলে ক্যাথোড বিক্রিয়ায় Na প্লাস এ ক্যাথোডের কাছে গিয়ে কি করবে? ইলেকট্রন কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এই করলো ইলেকট্রন গ্রহণ, তৈরি করে কি তৈরি করবে? সোডিয়াম তৈরি করবে, ঠিক আছে। আর অ্যানোড বিক্রিয়া যদি আমি বলি, তাহলে অ্যানোড বিক্রিয়ায় ক্লোরিন মাইনাস এ কার কাছে যাবে? অ্যানোডের কাছে যাবে। অ্যানোডের কাছে গিয়ে ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। তাহলে এ করলো মাইনাস ইলেকট্রন ত্যাগ করে কি করলো? ক্লোরিন তৈরি করলো। এবার এই দুটো ক্লোরিন পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করবে? Cl2 গ্যাস তৈরি করবে। অর্থাৎ অ্যানোডে তুমি কি গ্যাস পাবে? ক্লোরিন গ্যাস পাবে। আর ক্যাথোডে তুমি কি? সোডিয়াম ধাতু পাবে। দেখো এখানে আমি নিয়েছিলাম NaCl, কিন্তু আমি ক্লোরিন গ্যাস পেয়ে যাচ্ছি আর সোডিয়াম ধাতু পেয়ে যাচ্ছি, তাহলে অন্য একটা পদার্থ পেয়ে যাচ্ছি তো। তাহলে এই জন্যই এটা একটা তড়িৎ বিশ্লেষণ এবং এটা তার বিক্রিয়া। এবার দেখো আমরা পড়েছিলাম কি ইলেকট্রন ত্যাগ মানে কি? ইলেকট্রন ত্যাগ মানে কি? জারণ। তার মানে অ্যানোডে আমাদের কি ঘটবে? অ্যানোডে আমাদের ঘটছে জারণ। আর ইলেকট্রন গ্রহণ মানে আমরা বিজারণ পড়েছিলাম, তাহলে এইখানে আমাদের কি ঘটছে? এইখানে আমাদের বিজারণ ঘটছে। খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, অ্যানোডে জারণ ঘটে আর ক্যাথোডে বিজারণ ঘটে, খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, হ্যাঁ পরে। আচ্ছা, কারণ কেন জারণ, কেন জারণ বললাম? কারণ এখানে ইলেকট্রন গ্রহণ করবে, সে যে কেউ একটা অ্যানোডে এসে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। আমি NaCl এর করতে বললাম, জলের ক্ষেত্রেও তাই দেখবো, কপার সালফেটের ক্ষেত্রেও তাই দেখবো, যে অ্যানোডে গিয়ে কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে অ্যানোডে গিয়ে যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে তাই এটা জারণ, আর ক্যাথোডে গিয়ে যদি ইলেকট্রন বর্জন করছে তাই এটা বিজারণ। ও হ্যাঁ, বর্জন করছে, ইলেকট্রন বর্জন করছে তাই কি জারণ, আর মানে ত্যাগ করছে তাই জারণ, আর এই যেহেতু গ্রহণ করছে এটা বিজারণ, ঠিক আছে। তাই তো NaCl এর তড়িৎ বিশ্লেষণ হয়ে গেল। প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করব। এবার দেখো বিশুদ্ধ জল, সে তো আহ, সে তো তড়িতের কুপরিবাহী, কারণ বিশুদ্ধ জলের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। তাহলে জলের মধ্যে দিয়ে কারেন্ট নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হবে? অ্যাসিড মিশ্রিত জল করতে হবে। তাহলে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলেরই আমরা লিখে রাখছি H2O, এর আমরা করব কি? তড়িৎ বিশ্লেষণ। এখন এখানে আমরা বিশুদ্ধ জল নেবো নি, তাহলে কি পরিমাণ জল নেবো? এখানে কি জলটা নেবো? এখানে জলটা নেবো কি? অ্যাসিড মিশ্রিত জল। অ্যাসিড মিশ্রিত আমি জল নিয়েছি, মানে H2SO4 যুক্ত জল নিয়েছি, মানে অ্যাসিড মিশ্রিত আমরা জল নিয়েছি। জলে সামান্য পরিমাণ অ্যাসিড দিয়ে দিয়েছি, হয়ে গেল জল, অ্যাসিড মিশ্রিত জল হয়ে গেল। এবং এখানে তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহার করবো না? প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করবো। আগে যেমন তড়িৎদ্বার ব্যবহার করেছিলাম সেম তড়িৎদ্বার ব্যবহার করবো। তো এইখানে দেখো যে ভোল্টমিটারটা নেওয়া হয়েছে তার ছবিটা একটু আলাদা করে দেওয়া আছে, তো আমরা আলাদা করে আমরা আগের যেরকম করেছিলাম সেরকমও ভাবতে পারি। ধরো এরকম একটা নিয়েছি, ভোল্টমিটার পাত্র নিয়েছি, এবং এই ভোল্টমিটার পাত্রে আমরা যে তড়িৎ বিশ্লেষণটা নিয়েছি সেটা কি নিয়েছি না? অ্যাসিড মিশ্রিত আমরা জল নিয়েছি, মানে H2% H2SO4 মিশ্রিত জল নেওয়া হয়েছে, ঠিক আছে। 2% H2SO4 মিশ্রিত জল নেওয়া হয়েছে। তাহলে দেখো এই জলটা, মানে এইখানে আমরা কি কি আয়ন পাবো? দেখো দেখো প্রথমত জল ভেঙে গিয়ে কি তৈরি করবে? H প্লাস প্লাস OH মাইনাস আমি পাবো। আবার যে H2SO4টা নিয়েছি সেও তো ভেঙে যাবে, কিতে ভাঙবে? H প্লাস প্লাস SO4 2 মাইনাস। তাহলে এইখানে এতগুলো আয়ন আমরা এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে আমরা পাবো, তাই তো। আচ্ছা, এবারে দেখো তড়িৎদ্বার দেবো, তাহলে এই একটা আমি তড়িৎদ্বার দিলাম, আর এই একটা আমি তড়িৎদ্বার দিলাম, এবং এই তড়িৎদ্বারগুলোকে আমরা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম। তাহলে নেগেটিভ প্রান্তের সঙ্গে কে যুক্ত থাকে? ক্যাথোড। তাহলে এইটা হলো কি আমাদের ক্যাথোড, আর এ হলো কি আমাদের অ্যানোড। এবারে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়া। তো ক্যাথোড বিক্রিয়ায় দেখো, বলো ক্যাথোডের দিকে কারা যাবে? ক্যাথোডের দিকে যাবে ক্যাটায়নরা। ক্যাটায়ন কে আছে? H প্লাস সবাই ক্যাটায়ন আছে। তো ক্যাটায়ন H প্লাস ক্যাটায়ন, বলো এ কি করবে? ক্যাথোডে গিয়ে কি করবে? এর কাছে ইলেকট্রন কি আছে? বেশি আছে না কম আছে? ইলেকট্রন কম আছে, তাহলে এই ক্যাথোডে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এ গেল ইলেকট্রন গ্রহণ করলো। তো ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করবে? হাইড্রোজেন তৈরি করবে, মানে এই পরমাণু তৈরি করবে। এবার দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করবে? হাইড্রোজেন গ্যাস তৈরি করবে।
ঠিক আছে। তাহলে দেখো তাহলে ক্যাথোড বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করেছে মানে কি ঘটেছে, এখানে আমাদের হয়েছে বিজারণ, এটা আমাদের মনে রাখতে হবে, বিজারণ হয়েছে। এবং এখানে কোন গ্যাস উৎপন্ন, ক্যাথোডে কোন গ্যাসটা উৎপন্ন হলো, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো, মনে রাখবে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। এরপরে আমরা চলে আসবো অ্যানোডের কাছে। তো অ্যানোডে কারা যাবে, দেখো অ্যানোডে দুটো আয়ন যাওয়ার আছে, এক হচ্ছে এইচ OH মাইনাস আয়নও যেতে পারে, আবার কি SO4 2 মাইনাস আয়ন যেতে পারে। এখন এই দুজনের মধ্যে এর হচ্ছে ইলেকট্রন গ্রহণের প্রবণতা, ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি, OH মাইনাস আয়ন এবং SO4 2 মাইনাস আয়ন, এর মধ্যে এর ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি। তাহলে যার ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি সে নিশ্চয়ই গিয়ে আগে ইলেকট্রন ত্যাগ করবে। অ্যানোড বিক্রিয়ায় কি আসবে, তো অ্যানোড বিক্রিয়ায় OH মাইনাস আয়ন আছে, তাহলে এ কি করবে না, একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে, OH মূলক, OH এ তৈরি করবে। এবার এই চারটে OH মূলক, 4 OH মূলক, এরা পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করবে, এরা পরস্পর যুক্ত হয়ে তৈরি করে তোমার অক্সিজেন তৈরি করবে প্লাস জল তৈরি করবে। তাহলে দেখো এই যে অক্সিজেন তৈরি করলো, এই অক্সিজেন কি হবে, বেরিয়ে যাবে। তাহলে দেখো অ্যানোডে কি পেলাম, অ্যানোডে আমরা অক্সিজেন পেয়েছি, আর ক্যাথোডে আমরা হাইড্রোজেন পেয়েছি। এবং অ্যানোডে যদি ইলেকট্রন গ্রহণ করে তার মানে কি এখানে কি হয়েছে, আমাদের জারণ ঘটেছে, হয়ে গেল ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া শেষ, কমপ্লিট। এবারে দেখো আমাদের একটু জানতে হবে যে ক্যাথোড এবং অ্যানোডে মানে এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন যে তৈরি হয়েছে এদের আয়তনের অনুপাত জানতে হবে আর এদের ভরের অনুপাত জানতে হবে। মনে রাখবে হাইড্রোজেন এবং অক্সিজেন এবং H2:O2 এদের আয়তনের অনুপাত বললে 2:1, তাই তো, আর ভরের অনুপাত বললে কত, 1:8। এটা হচ্ছে আয়তনের অনুপাত। কেন এভাবে লিখে দিচ্ছি, কারণ শর্ট প্রশ্ন হিসাবে পড়ে হাইড্রোজেন ক্যাথোডে, এবং প্রথমত ক্যাথোডে কোন গ্যাসটা উৎপন্ন হয়, অ্যানোডে কোন গ্যাসটা উৎপন্ন হয়, এটা আমাদের জানতে হবে। তো ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন, এবং এদের ভরের অনুপাত এবং আয়তনের অনুপাত জানতে হবে। দেখ গুলিয়ে ফেলিস নি জানো, অ্যানোড গিয়ে মানে অক্সিজেন আর হাইড্রোজেন জানা করে দিস নি, যদি উল্টে দেয় তাহলে তোকে উল্টে লিখতে হবে। মনে রাখবি হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1, এবং হাইড্রোজেন কোথায় তৈরি হয়, ক্যাথোডে, আর অ্যানোডে। তাহলে এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে কিন্তু তুই শর্ট প্রশ্নে পেয়ে যাবি, ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন, হাইড্রোজেন এবং অক্সিজেনের আয়তনের অনুপাত কত, 2:1, আর ভরের অনুপাত কত, 1:8। এখানে একটা শর্ট প্রশ্ন পাবি, ঠিক আছে। এই তো হয়ে গেল আমাদের কি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ হয়ে গেল, বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ হয়ে গেল। এবারে আরো একটা ইম্পর্টেন্ট যেটা এটা পরীক্ষায় আসে, 3 নম্বরের প্রশ্ন আসে, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। কপারের তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 অর্থাৎ কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ আমরা দেখব। আমরা আগে জলের দেখলাম, NaCl এর দেখলাম, ওইগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এখান থেকে এরকম শর্ট প্রশ্ন আসে, এটা ইম্পর্টেন্ট, 3 নম্বরের প্রশ্ন এখান থেকে আসে এবং বিগত বছরে এখান থেকে প্রশ্ন এসেছে। তো কি না, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। তো আমরা তার জন্য একটা ভোল্টামিটার নেবো, ধরো একটা ভোল্টামিটার, ঠিক আছে। এবং এখানে আমরা তড়িৎ বিশ্লেষক হিসেবে কাকে ব্যবহার করব না, কপার সালফেটের জলীয় দ্রবণ CuSO4 এর জলীয় দ্রবণ, ঠিক আছে। তাহলে এবং এর সঙ্গে H2SO4 যুক্ত, হ্যাঁ মানে অ্যাসিড মিশ্রিত জলীয় দ্রবণ, অ্যাসিড দ্রবণ, অবশ্যই অ্যাসিড মিশ্রিত। তো দেখো তাহলে কপার সালফেট ব্যবহার করে, কপার সালফেটের এটা ব্যবহার করছি। তো দেখো এইখানে আমরা জলীয় দ্রবণ আমরা কাকে কাকে মানে আয়ন হিসাবে কি পাবো, দেখো এতে তো H2O আছে, জলীয় দ্রবণ নিশ্চয়ই জল আছে, তাহলে সে কিসে ভাঙবে, সে ভাঙবে আমার H প্লাস প্লাস OH মাইনাস। এই আয়নগুলো মানে এই তড়িৎ বিশ্লেষে কোন কোন আয়নগুলো থাকবে সেগুলো আমরা জেনে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা এখানে H2SO4 ও আছে, তাহলে H2SO4 আছে মানে আমাদের কোন আয়ন পাবো, H প্লাস প্লাস SO4 2 মাইনাস। এখানে কপার সালফেট আছে, তাহলে সেও তো ভাঙবে, তাহলে CuSO4 সেও ভেঙে কি তৈরি করবে, Cu2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাই তো, Cu2 প্লাস প্লাস SO4 2 মাইনাস। এই এতগুলো আয়ন আমাদের এই দ্রবণে আছে, ঠিক আছে। এবার আমরা কপার তড়িৎদ্বার ব্যবহার করব, তাহলে আমি এই একটা কপার তড়িৎদ্বার নিলাম আর এই একটা কপার তড়িৎদ্বার নিলাম, এবং এই দুটো কপার তড়িৎদ্বারকে আমি ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম। এবার ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যে যুক্ত আছে তাকে আমরা জানি সে কে, ক্যাথোড, এবং ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে সে কে, সে হচ্ছে আমাদের অ্যানোড।
তাহলে ক্যাথোড এবং অ্যানোড আমরা পেয়ে গেলাম। এবার ক্যাথোডের দিকে ক্যাটায়ন গুলো যাবে, অ্যানোডের দিকে অ্যানায়ন গুলো যাবে, সিম্পল ব্যাপার। তো আমরা এখানে ক্যাথোড বিক্রিয়া করব। এদের মধ্যে ইলেকট্রন গ্রহণের প্রবণতা এর বেশি, তাই এ আগে সবার Cu2+ প্লাস 2E গ্রহণ করে কি তৈরি করবে, Cu তৈরি করবে, কপার পাতে তৈরি করবে। ঠিক আছে, তাহলে এটা গেল কি আমাদের ক্যাথোড বিক্রিয়া। তাহলে এই কপার আয়নগুলো ত্যাগ করে এর উপরে ধাতব কপার রূপে এই ক্যাথোডের উপরে এসে জমা হবে, দ্রবণ থেকে এগুলো জমা হবে। এবারে তাহলে এইখানে দেখো ইলেকট্রন নিশ্চয়ই গ্রহণ করেছে, এই হ্যাঁ ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন গ্রহণ করেছে মানে কি বিক্রিয়া, বিজারণ হয়ে গেল আমার এখানে, ব্যাস এখান থেকে এটাই জানলাম। এবারে অ্যানোড বিক্রিয়াটা দেখো, এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়ায়, অ্যানোড বিক্রিয়ায় দেখো যাওয়ার জন্য অনেকে আছে, OH মাইনাস আয়ন আছে, SO4 2 মাইনাস আয়ন আছে, এখানেও SO4 2 মাইনাস এরা আছে। এবার এরা কেউ ইলেকট্রন গিয়ে এখানে দেওয়ার থেকে, এইটা তো কপার তড়িৎদ্বার ব্যবহার করেছিলাম, এই কপার দুটো ইলেকট্রন বর্জন করে দ্রবণে চলে আসে। এই কপার সে দুটো ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে Cu2+ রূপে এই দ্রবণে চলে আসবে। তার মানে এই দ্রবণে যে OH মাইনাস এবং SO4 এদের যে আয়ন, এই আয়নটা কি সেম থাকবে, কিছু হবে না। এবং দেখো দ্রবণে যে এই যে এর Cu2+ আয়নটা এও সেম থাকবে, তাহলে যাবে কি এই কপার তড়িৎদ্বার থেকে কপার আয়ন আসবে আর এ গিয়ে এই ক্যাথোডে গিয়ে জমা হবে, অ্যানোড ক্ষয় হবে, ক্যাথোডে জমা হবে। অ্যানোড থেকে একটা পরমাণু, একটা করে কপার পরমাণু আসবে আর ক্যাথোডে গিয়ে একটা করে জমা হবে। দ্রবণে যে এই যে জলীয় CuSO4 এর যে জলীয় দ্রবণের যে ঘনত্ব ছিল, সেই CuSO4 এর যে পরিমাণ, তার যে দুটো আয়ন, এদিক যে এতগুলো আয়ন, কোনো আয়নের কিচ্ছু হবে না। হবে কি অ্যানোড থেকে একটা করে কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে আসবে, আর এই Cu2+ আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করতে যাবে ক্যাথোডের কাছে, গিয়ে জমা হয়ে যাবে কপারে, কপার রূপে এক ক্যাথোডে জমা হয়ে যাবে। এবার এই যে ঘটনাটা ঘটেছে এটা একটু লিখে দিতে হবে যেমন করে লেখা আছে দেখো। তাহলে সুতরাং সুতরাং বলে কি লেখা আছে দেখো আরো, যে Cu তড়িৎদ্বার ব্যবহার করে, অর্থাৎ কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কপার অ্যানোডে ক্ষয়প্রাপ্ত হয়। এই যে অ্যানোডটা দেখো একটা করে যদি কপার পরমাণু চলে আসে, তাহলে অ্যানোড ধীরে ধীরে ক্ষয়বে, তাহলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। এবং ক্যাথোডে সমপরিমাণ কপার ধাতু সঞ্চিত হয়, মানে এবং এই কপার আয়নটা গিয়ে সমপরিমাণ, মানে একটা করে ক্ষয়ে আসবে, এদিকে জমা হবে, ক্ষয়ে আসবে এদিকে জমা হবে, তাহলে এইভাবে এ ক্ষয়প্রাপ্ত হবে, এদিকে জমা হবে। অর্থাৎ ধীরে ধীরে কি হবে, ক্যাথোড মোটা হবে আর অ্যানোড কি হবে, পাতলা হবে, মানে সরু হবে। এবং পাতলা হতে 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 যতক্ষণ এই ক্যাথোড অ্যানোড থাকবে ততক্ষণ বিক্রিয়াটা চলবে, বা যতক্ষণ আমি তড়িৎ সোর্স রাখবো ততক্ষণ বিক্রিয়া চলবে। অ্যানোড শেষ, বিক্রিয়াও শেষ, তড়িৎ প্রবাহ শেষ, বিক্রিয়াও শেষ। এটাই হলো কি আমাদের কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। ডাইরেক্ট তোমাকে লিখতে বলতে পারে, তাহলে আমাদের এই জিনিসটা করতে হবে এবং সেখানে ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া লিখে এবং সুতরাং দিয়ে যেটা লেখা আছে ওটা লিখে দিলে আর কিছু লেখা দরকার নেই। এইখানে যে এত কিছু লেখার দরকার আছে অত কিছু লেখার দরকার নেই, আমরা এই জিনিসটা লিখে দিলেই স্যারেরা বুঝতে পেরে যাবে। আর একটা কি না, যদি কেটে কেটে দেয় যে শুধু ক্যাথোড বিক্রিয়া লেখো, শুধু অ্যানোড বিক্রিয়া লেখো, তখন এই বিক্রিয়াগুলো যেটা যা লেখা আছে সেটা লিখে শুধু বিক্রিয়াগুলো দিয়ে দেবে, তাতে হয়ে যাবে। তাহলে বোঝা গেছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ।